নমস্কার। আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। ট্রান্সফার মার্কেটের খবর তো অতি অবশ্যই রয়েছে, ইস্ট বেঙ্গল রিলেটেড খবরও রয়েছে। তবে শুরুতেই আপনারা অনেকেই নিশ্চয়ই জেনে গিয়েছেন যে ব্রাজিল হাইতির বিরুদ্ধে জিতে গিয়েছে 3-0 গোলে জয়। বিশ্বকাপের এই ছোট্ট খবরটা দিয়ে শুরু করলাম আজকের এই ভিডিওটা। ট্রান্সফার মার্কেটের খবর অতি অবশ্যই দেব। আমি আপনাদেরকে গতকালই জানিয়েছি যে মানালো মার্কুয়েস এফসি গোয়া ছেড়ে দিয়েছে। তবে এফসি গোয়ার তার যে জার্নিটা ছিল বা তার আগে হায়দ্রাবাদে তার যে জার্নিটা ছিল যথেষ্ট ভালো এবং দুটো ক্লাবকে তিনি ট্রফি দিয়েছেন। ইনফ্যাক্ট এফসি গোয়া এবার এএফসিও খেলবে, কিন্তু মানালো মার্কোস তিনি থাকছেন না হট সিটে, তিনি ড্রাগ আউটে থাকবেন না, অন্য কোনো কোচ হয়তো থাকবেন। এবং এফসি গোয়ার পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হচ্ছে আগামী 2-1 দিনের মধ্যে তাদের পরবর্তী কোচ কে হতে চলেছেন সেটা তারা অ্যানাউন্সমেন্ট করবেন। কিন্তু মানালো যাচ্ছেন কোথায়? তিনি কি কলকাতার কোনো টিমের কোচ হতে চলেছেন? না, তেমন কোনো সম্ভাবনা নেই। মানালো ভারতেই ইনফ্যাক্ট আর থাকতে চাইছেন না। ভারতীয় দলেরও কোচিং করিয়েছেন, গোটা আষ্টেক ম্যাচ তিনি কোচিং করিয়েছিলেন, কিন্তু ভারতীয় দলের কোচ হিসেবে তার জার্নিটা খুব একটা ভালো ছিল না এবং সেই সময় ভারতীয় দলের পারফরমেন্সও যথেষ্ট গ্রাফ নিচে ছিল। তো এখানেও মানালো মার্কেস তিনি হয়তো আর ভারতে কোচিং করাবেন না, যদি না আবার কোনো বড়সড় অফার তার সামনে চলে আসে। থাঙ্গুই সিংটের কথা গতকালই আপনাদেরকে আমি জানিয়ে দিয়েছি এবং এসসি দিল্লি বা দিল্লি এসসির দিকেই যাওয়ার সম্ভাবনা তার প্রবল। থাঙ্গুই সিংটোর সঙ্গে ইস্টবেঙ্গলের যে গাঁটছড়া ছিল, ইনফ্যাক্ট তিনি ইমামির পে স্কেলেই ছিলেন, তো ইমামি ইস্টবেঙ্গল থেকে আস্তে আস্তে হাত তুলে নিচ্ছে, তবে পুরোটা তুলছে না। প্রিন্সিপাল স্পন্সর তারা থাকছেন, এটা অনেকদিন আগেই আপনাদেরকে জানিয়েছি। তো যেহেতু থাঙ্গুই তাদের সঙ্গেই ছিল, তো থাঙ্গুইকে তারা তার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। ইন বিটুইন তবে আমি এটুকু বলতে পারি যে থাংবই সিংটোকে রাখলে ইস্টবেঙ্গলের লাভ বই কি ক্ষতি কিছু হয়নি, কারণ ইস্টবেঙ্গলের যে প্লেয়ারদের বাছাই করে তিনি তুলে নিয়ে এসেছিলেন, বিশেষ করে আমরা যদি দেখি একের পর এক বিদেশি কিংবা ভারতীয় যে ফুটবলার, সেই ফুটবলারদেরকে নিয়ে আসার পেছনে কিন্তু থাংবই সিংটোর অনেকটাই হাত ছিল। বিপিন সিং থেকে শুরু করে একের পর এক ফুটবলারকে তিনি জয়েন করিয়েছিলেন এবং তাদের পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল। প্লেয়ার স্কাউটিং এর ক্ষেত্রে থাংবই সিংটোর একটা সুনাম রয়েছে, তো সেটাকেই হয়তো দিল্লি এবার কাজে লাগাতে চাইছে। তবে দিল্লিতে তিনি এখনো পর্যন্ত জয়েন করে গেছেন নাকি কোন পদে জয়েন করেছেন সেটা এখনো পর্যন্ত ডিসক্লোজ নয়। তিনি কোচিংও করাতে পারেন, তো সেটাও হতে পারে। এরই মধ্যে যেটা আপনাদেরকে গতকালও আমি দেখছিলাম যে আপনাদের কার কোন দিকে ভোট বেশি, দানি রামিরেস নাকি মিগুয়েল ফিগুয়েরো? কারণ মিগুয়েল তো ইস্ট বেঙ্গল ছেড়ে দিয়েছে, মোহনবাগানে যাবে, এটা সবাই মোটামুটি জেনেই গিয়েছেন। আর দানি রামিরেস তিনি পাঞ্জাব এফসি থেকে ইস্ট বেঙ্গলে আসছেন, সেটাও মোটামুটি সবাই জানেন। পাঞ্জাবও তাকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। অনেক প্রাক্তন ফুটবলার, বিশেষ করে শঙ্কর লালের মতন ফুটবলার, তারা বলছেন যে দানি রামিরেস বেটার ফুটবলার হবেন এবং যথেষ্ট ভালো তার ব্যবহার থেকে শুরু করে তার যে স্ট্রাইকিং পাওয়ার, গোল করার ক্ষমতা, সমস্ত কিছুতে তিনি যথেষ্ট ভালো। মাথা ঠান্ডা রাখেন তিনি নিজের, কিন্তু অপোনেন্টের ফুটবলারের মাথাটা গরম করিয়ে দেন। আবার মিগুয়েলের এক্ষেত্রে কিছুটা সমস্যা রয়েছে। মিগুয়েল মাঝে মধ্যে বল টল না পেলে মাথা গরম করে ফেলেন। আপনারা নিশ্চয়ই আপনাদের মনে আছে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে তার রেড কার্ড দেখার বিষয়টি, যেটা দলকে কিছুটা সাফার করতে হয়েছিল, যদিও ক্লাবের পক্ষ থেকে এআইএফএফ কে তারা আবেদন করাতে তার শাস্তি কিছুটা কমে যায়। তো এই বিষয়গুলো রয়েছে। অনেকেই কিন্তু, আমি যাদেরকে জানতে চেয়েছিলাম যে আপনাদের ভোটটা কার দিকে যাচ্ছে, তো অনেকেই কিন্তু দানি রামিরেজের দিকে ভোট দিয়েছেন, অনেকে আবার মিগুয়েলের দিকে ভোট দিয়েছেন। কিন্তু এই ভোটটা থেকেও আমি বলবো যে মাঠে নেমে কে কেমন পারফরমেন্স করবে সেটাও একটা বড় ব্যাপার। কারণ আগেও বহু ক্ষেত্রে দেখা গিয়েছে যে ইস্টবেঙ্গল ছেড়ে তারকা ফুটবলাররা মোহনবাগানে জয়েন করে তেমন ভাবে খেলতে পারেনি, নামের প্রতি তারা সেই সুবিচার করতে পারেননি। টোলকে উজবে থেকে শুরু করে জবি জাস্টিনের মতন ফুটবলাররাও রয়েছেন কিন্তু। তো সেটা একটা দেখার বিষয়। এদিকে ইস্টবেঙ্গল সাউলকে তো ছেড়ে দেবে, আপনাদেরকে জানিয়েছি আগে, সাউলকেও ছেড়ে দেওয়া হচ্ছে, তার চোট আঘাত রয়েছে। সাউলের দিকে নজর রয়েছে আইএসএল এর খেলা দুটো দলের। এখন দেখা যাক যে সাউল আদৌ জয়েন করতে পারেন কিনা, কারণ তার চোট থেকে মুক্তি পেয়ে তারপর তিনি জয়েন করবেন কিনা, এবং এক্ষেত্রে চেন্নাই অনেকদিন আগে থেকে সাউলকে পাওয়ার চেষ্টা করছে। লেটস সি কি হয়। এরই মধ্যে ডুরান্ড কাপ কারা কারা খেলবে সেটা আস্তে আস্তে জানা যাচ্ছে, জানিয়ে দিচ্ছে ক্লাবগুলো, কারণ সময় বেশি দিন নেই। ইস্ট বেঙ্গল, মোহনবাগান, বেঙ্গালুরু, উড়িষ্যা তারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে তারা ডুরান্ড কাপে খেলবে। আইএসএল এর এই টিমগুলো ডুরান্ড কাপে খেলা মানে নিঃসন্দেহে, গতবার বেঙ্গালুরু সম্ভবত খেলেইনি, তো এই টিমগুলো খেলা মানে ডুরান্ড কাপেরও গ্ল্যামারটা বাড়বে, এটা তো বলার অপেক্ষা রাখে না। গতবার অনেকগুলো বিদেশি টিমকে নিয়ে আসা হয়েছিল
যে সেনাবাহিনী, বিদেশি সেনাবাহিনী, মায়ানমার বা এই সমস্ত টিমগুলোকে নিয়ে আসা হয়েছিল। তো এবার হয়তো দেখা যাবে যে এই আইএসএল এর ম্যাক্সিমাম ক্লাবই খেলতে পারে, সেরকম একটা চেষ্টা ইতিমধ্যেই চলছে। এবার যদি আসা যায় ইস্ট বেঙ্গলের খবরের দিকে, ইস্ট বেঙ্গলের সাউলের কথা বললামই, দানি রামিরেজের কথাও বললাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে যেই বিষয়টি নিয়ে খুব আলোচনা হচ্ছে যে বাসিম রশিদকে তো রেখে দেওয়া হলো, আগের টিমটার এই বিদেশিকে রেখে দেওয়া হলো, তিনি কন্টিনিউ করবেন এবং তার যে গোল করে মানে একদম শেষ ম্যাচে, বা ওটাকে যদি আমি আইএসএল এর ফাইনাল ম্যাচ ধরি, ফাইনাল ম্যাচে তার পা থেকে কিন্তু শেষ গোলটা এসেছিল এবং তার এই গোলের জন্য ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হতে পেরেছিল। সেই বাসিম রশিদকে রেখে দেওয়া হচ্ছে, আরো 1 বছর তিনি থাকবেন বলে জানা যাচ্ছে এবং এক্ষেত্রে হয়তো 1+1ই কন্ট্রাক্ট তার সঙ্গে এক্সটেন্ড হচ্ছে। এর পাশাপাশি ইউসুফ ইজাজারি এবং কেভিন সিভেলে, সবচেয়ে চর্চায় কেভিন সিভেলেকে নিয়ে হচ্ছে। ইউসুফ ইজাজারি কথাটা বলে দিই, ইউসুফ ইজাজারি তিনি ওয়েট করছেন ইস্ট বেঙ্গলের অফার পাওয়ার জন্য, বাট ইস্ট বেঙ্গলের থেকে এখনো পর্যন্ত কোনো অফার নাকি তার কাছে পৌঁছয়নি। ইস্ট বেঙ্গলের জার্সিতে তিনি খেললেন, 13টা ম্যাচে 11টা গোল করলেন, গোল্ডেন বুট পেলেন, কিন্তু ইস্ট বেঙ্গল কেন জানি না ইউসুফ ইজাজারির প্রতি এতটা অবহেলা দেখাচ্ছে, তারা তাকে এখনো পর্যন্ত কোনো অফার পাঠায়নি বলেই জানা যাচ্ছে। এমন একজন প্লেয়ারকে তারা পেয়েছিল যে প্রত্যেক ম্যাচে অলমোস্ট গোল করেছে, সেই প্লেয়ারটাকে নিয়ে এতটা অবহেলার কি আছে? সেক্ষেত্রে কি প্ল্যানিং আছে দেবব্রত সরকারদের বোঝা যাচ্ছে না। তবে ইউসুফ ইজাজারি প্রতি ইন্টারেস্ট দেখিয়েছে অন্যান্য ক্লাবগুলো, আইএসএল এর নয়, ভারতের কোনো ক্লাব নয়, বিদেশি ইন্দোনেশিয়া বা অন্যান্য ক্লাবের থেকে তার কাছে অফার রয়েছে। তো সে এখন সেই অফারগুলোকে নিয়ে দেখছে যে কোন দিকে যাওয়া যেতে পারে, বাট স্টিল সে চাইছে যে ইস্ট বেঙ্গলের কাছ থেকে অফার আসুক। ইস্ট বেঙ্গলে সে খেলতে এতটাই আগ্রহী, বুঝুন একবার। তো এটা একটা বড় বিষয়, আমার মনে হয় ইস্ট বেঙ্গল কর্তাদের অতি সত্বরে অন্তত যোগাযোগটা করা উচিত। এটা সে সেই এই সম্মানটা সে পায়, সেটা সে রোজগার করেছে, এই সম্মানটা এইটুকু অন্তত ইস্ট বেঙ্গল কর্তাদের করা উচিত বলে আমার মনে হয়। এবার আসা যাক কেভিন সিভেলের কথা। দেখুন, কেভিনকে রাখতে ইস্ট বেঙ্গল কর্তারা মরিয়া। কেভিনের যে পারফরমেন্স, অনেকেই কেভিন যখন প্রথমে এসেছিল আন্ডার এস্টিমেট করেছিলেন যে আর্জেন্টিনার ডিফেন্ডার, এমনিতেই আর্জেন্টিনার ডিফেন্সে খুব ভালো, খুব একটা সুনাম কিন্তু নেই। তবু আর্জেন্টিনার ডিফেন্ডার এবং তার হাইটটাও অতটাও নয়, এই জায়গাতে অনেকে মনে করেছিলেন যে হয়তো তেমন কিছু হবেন না, কিন্তু কেভিন সিভিলে তিনি মাঠে নেমে দেখিয়ে দিয়েছেন যে তিনি কতটা ডিফেন্স, কতটা তার শক্তপোক্ত এবং তিনি কিভাবে ট্যাকল করতে পারেন। জেমি ম্যাকলারের মতন ফুটবলারদেরকে তিনি নড়াচড়াই করতে দেননি এবং নিখুঁত ট্যাকল তিনি করেন। ইয়েলো কার্ড খুব একটা দেখেন না বললেই চলে। কিছু ক্ষেত্রে মনস্তাত্ত্বিক অ্যাডভান্টেজও তিনি নিয়ে নেন, সেটাও তিনি নেন। তো এহেন ফুটবলারকে এবং তার সঙ্গে আনোয়ার আলীর যে জুটিটা হয়েছিল সেটা কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। একজন ভারতীয়, একজন বিদেশি ডিফেন্ডারের মধ্যে যে জুটিটা তৈরি হয়ে গিয়েছিল, তো এহেন কেভিন সিভেলেকে, আর্জেন্টাইন ডিফেন্ডারকে রাখতে মরিয়া ইস্ট বেঙ্গল কর্তারা। তার সঙ্গে কিন্তু কথাবার্তা চলছে, অনেকটাই কথাবার্তা এগিয়েছে বলে জানা যাচ্ছে। এবং তাকে যেটা মূল, তাকে যে অফারটা করা হয়েছে টাকা, সে নিঃসন্দেহে টাকা বাড়ানোর কথাই বলছে। এটা তো স্বাভাবিক বিষয়, যে প্লেয়ারটি চ্যাম্পিয়ন করেছে একটা টিমকে এবং প্রত্যেক বছরে এই প্লেয়ারদের স্যালারি বাড়ানোটা একটা একটা জায়গায় আসে, নিয়ম নীতির মধ্যে আসে। আমার আপনার হয়তো স্যালারি বাড়ে না যে সমস্ত জায়গাতে আমরা কাজ করি, কিন্তু এদের তো স্যালারি বাড়াতেই হবে এবং এজেন্টরা সেই চাপটাই দিচ্ছেন, এবং কত দূর গিয়ে বাড়ানো যেতে পারে সেটা একটা বড় ব্যাপার। যদিও এখানে নাকি অনেকটাই নেগোসিয়েশন হয়ে গিয়েছে, টাকার বিষয়টা খুব একটা ফ্যাক্টর আর নেই। ফ্যাক্টরটা হয়ে দাঁড়িয়েছে যে কত বছরের চুক্তি হবে। কেভিন সিভেলের খুব বেশি বয়স নয়, 27-28 বছর বয়স। তো এখানেও কেভিন সিভেলে চাইছেন যে একটু লং টার্ম চুক্তি করতে, ওই 1 বছর চুক্তিতে নয়, অন্তত 2-3 বছরের একটা যদি চুক্তি হয়, সেই জায়গাটায় তিনি চাইছেন। এখন এই জায়গাতে ইস্টবেঙ্গল কতটা নমনীয় হতে পারবে, তার সাথে 2 বছর না 3 বছরের চুক্তি করবে, সেটা একটা বড় বিষয়। হতে পারে এমনটা যে 2+1 করা হলো, অর্থাৎ 2 বছর চুক্তি হলো, 2 বছরের তার যে পারফরমেন্স সেটা দেখে আরো 1 বছর এক্সটেন্ড করা হলো, যেটা ইস্টবেঙ্গল নর্মালি করেও থাকে অনেকের সঙ্গে। এবং অস্কারের সঙ্গে শোনা যাচ্ছে যে এমনই আবারও 1+1 চুক্তি হতে চলেছে, বাট এখনো সাইন হয়নি কারো সঙ্গে, কিন্তু এইগুলো যে বললাম এগুলো কারো সঙ্গে কিন্তু সাইন হয়নি। এরই মধ্যে শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গল আর একজন মিডফিল্ডারের খোঁজ করছে, তিনি বিদেশিও হতে পারেন বা স্বদেশীয় হতে পারেন, এবং স্বদেশীদের তালিকায় ভালো একটি নাম পাওয়া গিয়েছে যে ওড়িশা এফসিতে খেলেছে, যদিও তার চুক্তি শেষ হয়ে গিয়েছে। কেরালা খেলেছে, কেরালা ব্লাস্টার্সের, নর্থ ইস্ট ইউনাইটেডের হয়েও খেলেছে, অর্থাৎ আইএসএল এ তার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে এবং যথেষ্ট ভালো মানের মিডফিল্ডার বলেই জানা যাচ্ছে। আপুইয়ার মতনই অনেকটা, আপুইয়া যেমন যে কোনো বিদেশি মিডফিল্ডারের
সমকক্ষীয় ধরা যেতে পারে। এই আপুইয়াকে পাওয়ারও চেষ্টা করেছিল ইস্ট বেঙ্গল, বাট এনিহাও হয়নি, মোহনবাগান ছিনিয়ে নিয়ে চলে গিয়েছে। তো তার মতনই একজন মিডফিল্ডারে খোঁজ করছে, বা তার মতনই একজন মিডফিল্ডারকে পেয়েছে ইস্ট বেঙ্গল, কথাবার্তা চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো হয়েও যেতে পারে, এবং একে খুব বেশি টাকাও দিতে হবে না ইস্ট বেঙ্গলকে। একদম বরিস সিং এর মতনই হয়তো তার পে আউটটা হবে, পে স্কেলটা হবে। তো সেই ফুটবলারের সঙ্গে কথাবার্তা চলছে। লালথাথাঙ্গা খাওয়াল রিং বা পুইটিয়া নামে পরিচিত এই ফুটবলার, আইএসএল এ অভিজ্ঞতা, তার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। গোল করা, গোল করানোর তার এক্সপিরিয়েন্স রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে গোল করানোর ক্ষেত্রে তার ভূমিকা থাকে, অ্যাসিস্টে তার বেশ কয়েকটি অ্যাসিস্ট রয়েছে। তো এই পুইটিয়ার দিকে ইস্টবেঙ্গল ঝুঁকেছে, তাকে নেওয়ার জন্য ঝাঁপাচ্ছে, কথাবার্তাও চলছে বলে জানা যাচ্ছে। স্টিল এখনো বলবো যে কথাবার্তা চলছে, বাট ফাইনাল কিছু এখনো হয়নি। তো লেটস সি কি হয়। তো এবং আরেকটা বিষয় যে জিকসন সিং এর সঙ্গে তার আগে খেলারও অভিজ্ঞতা রয়েছে। তো যখন কোনো সময় যদি এমনটা হয় যে মানে ভারতীয় মিডফিল্ডারদের নিয়ে খেলতে হবে, সেই সময়ও কিন্তু জিকসনের সঙ্গে এই পুইটিয়াকে মিডফিল্ডার হিসেবে খেলানো যেতে পারে, সেই অপশনটাও মাথায় রয়েছে ক্লাব কর্তাদের, সেটাই তারা ভেবে দেখছেন। যদি এমনটা হয় যে দুজন বিদেশি ডিফেন্ডার, দুজন ফরেন স্ট্রাইকারকে নিয়ে খেলতে হবে, যদিও বিদেশি ডিফেন্ডার একজনই এখনো পর্যন্ত কেভিনের দিকেই ঝুঁকে রয়েছে এবং কেভিনকে নেওয়ারই চেষ্টা চলছে। তো সেই দিকটাকে মাথায় রেখেই কিন্তু ইস্টবেঙ্গল অনেকগুলো কম্বিনেশনের কথা মাথায় রেখেই এই পুইটিয়ার দিকে ঝুঁকছে, যখন যদি আবার জিকসনের কোথাও সমস্যা তৈরি হয়। কারণ পরের বার আইসিএলটা লং আইসিএল হবে, শর্ট ফর্মে আইএসএল হবে না। তো এই আইএসএল, পরের আইএসএল খেলতে গেলে প্রায় 25টার উপরে ম্যাচ তো থাকবেই। তো লং টার্ম খেলতে গেলে অনেক বেশি প্লেয়ার দরকার, কারণ চোটাঘাত একটা বড় ব্যাপার থাকে। সেই কারণে কিন্তু রিজার্ভ বেঞ্চটাও স্ট্রং করার দিকে ভাবনা চিন্তা রয়েছে ক্লাব কর্তাদের। আর ইনভেস্টার সো ফার এখনো কিন্তু ফাইনাল হয়নি, বাট কথাবার্তা অনেকের সঙ্গেই চলছে ইনভেস্টার নিয়ে। যদি কিছু জানা যায় নিঃসন্দেহে আপনাদের জানাবো। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।